সবকিছু আমাদের সাথে তার অভিজ্ঞতা তার চিন্তা শেয়ার করবে। প্রফেসর কাজী আজম হোসেন প্লিজ। Yes. বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সমাজকে জানাই অন্তরস্থ শুভেচ্ছা ও সালাম। শুরুতে আমি স্মরণ করতে চাই বাংলার ভাষা আন্দোলনের শহীদ, ৭১-এর মুক্তিযুদ্ধে আত্মহত্যা দেওয়া মানুষ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত জনতা, এছাড়া এই বিগত আগস্ট বিপ্লবে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানে শুরু করছি। আসলে শুরুতে আমার বায়োগ্রাফিটা আমি শুনছিলাম, এখানে আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আপনারা জানতে চেয়েছেন, কিন্তু সবকিছু এই পরিসরে বলা সম্ভব না। কলেজের প্রথম দিন থেকে আমি এখানে আছি, বাংলাদেশ মেডিকেল কলেজের জন্মলগ্ন থেকে, সেই ১ জুলাই ১৯৮৭ থেকে আজকে পর্যন্ত এই কলেজের সব কিছুর সাথে আমি জড়িত। আমি হয়তো সামনে আপনাদের আসতে পারিনি, এই জন্য ভাবছি যে কি বলবো, কতটুকু বলবো, কতটুকু বা বলা উচিত এটা আমি জানি না। ধীরে ধীরে অনেক লোক এখানে আবির্ভাব হয়েছে, যাদেরকে আমরা দেখেছি তারা কেউ এখানে আছেন, অনেকেই নেই। এটা একটা আমার আবেগের জায়গা, সেই জন্য মানে স্মৃতির ভারে আমি নিয়োগ করেছি। অনেক কিছুই বলতে ইচ্ছা করে, আসলে কতটুকু বলবো নিজেকে ভাবি, কতটুকু দেওয়া আসতো, কতটুকু দিয়েছি, কতটুকু দিতে পারিনি, তার হিসাব করার ক্ষমতা নেই। যে যার মতো ইচ্ছা বলে গেছে, যার যখন যা মনে চেয়েছে তাই বলেছে, আমি শুনে গেছি। আমার মনে হয় না স্যার আমি কন্টিনিউ করতে পারি। সরি, ডক্টর ইলিয়াসকে ধন্যবাদ জানাই, আপনি সংগ্রহ করে আমার পরিচিতি কিছু অংশ তুলে ধরেছেন। এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি যাদের সাথে আমি কাজ করেছিলাম, যারা আমার সাথে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করেছেন, যারা অসহযোগিতা করেছেন তাদেরকেও আমি দেখতে পাচ্ছি আমার সামনে উপবিষ্ট। দু একজনের কথা না বললেই হয় না। আমি এখানে দেখতে পাচ্ছি ডাক্তার ফরিদউদ্দিন, আমার অত্যন্ত কাছের মানুষ। এসএসসি পরীক্ষার পর আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। সে সিল মেডিকেল কলেজে চান্স পেয়েছে, আমি অল ইন্ডিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছি। দুইজন দুই ভাবে চলে গিয়েছিলাম। সেই পুনরায় আবার এখানে আমরা এসেছি অ্যানাটমিতে লেকচারার হিসাবে। পরবর্তীতে আমরা একসাথে আবার কলেজে কাজ করেছি। এরপর আমি একটা সফটওয়্যার করতে চলে গেলাম, মিলকে চলে গেল ডিপ্লোমা এমডি করার জন্য। এরকম একটা বিশ্বস্ত সহযোগিতা আমার সাথে ছিল, আমি আসলে খুবই লাকি। আপনারাও যে যাই বলেন না কেন, আপনাদের প্রত্যেকের জীবনে এই ধরনের একটা মানুষের প্রয়োজন আছে বলে আমি অনুভব করি। তেমনি ভালো কাজের জন্য কিছু মানুষের কথা আজকে উল্লেখ না করলেই নয়। আমি হয়তো সবার কথা বলতে পারবো না, এই মুহূর্তে যাদের কথা মনে পড়ছে, ডাক্তার সাদেক, ডাক্তার ইস্তিয়া, ডাক্তার মল্লিক, অনেকে পুরনো যারা আছে তাদেরকে ছিলেন, ডাক্তার আকাশ, ডাক্তার সিদ্দিক, ডাক্তার ফুয়াদ, ডাক্তার মন্ডল, ডাক্তার মুহিব, ডাক্তার আরিফিন, ডাক্তার মুসা, ডাক্তার আরফান খান নিবিড়, ডাক্তার তহিদ, তহিদ হলো ইউএমসি এর একজন ছাত্র, ডাক্তার শিবলু, ডাক্তার আসাদ এখানে আছেন বিএমসি, সেও একজন বিশ্বস্ত লোক। এই ধরনের লোক পাওয়া খুবই মুশকিল। অবশ্য রাত্রে 1-2টার সময় তাকে ঘুম থেকে তুলে বকাবকি করি, আবার পরের দিন তার সাথে একসাথে চা না খেলে ভালো লাগে না, তাকে দেখে আজকে এখানে উপস্থিত আছেন ডাক্তার আসাদ। আমার মনে হয় আপনারা ওকে অনেকে ছিলেন না, সামনে বসে আছে, তুমি একটু পরিচিত হইতে পারবে। এছাড়া আমার দীর্ঘদিনের সংগ্রামের
আপনাদের অ্যালামনি আপনারা পছন্দ করে যারা অ্যালামনি প্রেসিডেন্ট বানিয়েছিলেন সেই ডাক্তার মহিদুল হক আমাদের সামনে উপস্থিত আছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সুন্দর মহামণ্ডিত করার জন্য। রাজনীতি জীবনে অনেক চিকিৎসক এখন আছেন যারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে আজকে আমি এই জায়গায় সেই আমি বর্তমানে জাতীয় প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর হারুনুর রশিদের কথা স্মরণ করি। আমি স্মরণ করি মোসাদ্দেক হোসেন বিশ্বাস নামে বর্তমানে মন্ত্রণালয় মেডিকেল কলেজে গভর্নমেন্ট চেয়ারম্যান হিসেবে নিযুক্তি পেয়েছেন। এছাড়াও তার আধুনিক মেডিকেল কলেজের অধ্যাপক ফরহাদ হালিম ডোনার আমার খুবই অত্যন্ত কাছের মানুষ, আমাকে ভীষণ আদর করেন। ওনাদের হাত ধরেই কিন্তু আমার রাজনৈতিক জীবন শুরু এবং ওনারা এখনো আমাদেরকে ছায়া প্রদর্শন করে চলেছেন। আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আমি খুব বেশি কথা বলতে চাই না, কিন্তু কিছু দুই একটা কথা না বললেই মনে হয় নয়, কাউকে যদি আঘাত করে থেকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক স্বপ্ন নিয়ে 1987 সালে এই কলেজে যোগদান করি আমরা যেসব শিক্ষক পেয়েছি এক একজন এক একটা লিখেন এবং ওনাদের সামনে দাঁড়ানো বা কথা বলার সামর্থ্য আমাদের তখন ছিল না, অনেকেই বেঁচে নেই এখনো আমাদের সেই সামর্থ্য হয়নি। আমাদের নাটকে ছিলেন প্রফেসর এম এ বারি স্যার, এতটাই বয়োবৃদ্ধ ছিলেন, ওনার সামনে কোনো দাঁত ছিল না, আমরা অনেক কথা বুঝতাম না উনি কি বলতে চাচ্ছেন, এত গভীরে উনি পড়াতেন। এর পরবর্তী পর্যায়ে আমরা সরকার স্যারকে পেয়েছি। সরকার স্যার অত্যন্ত হাস্যকর একটা লোক ছিলেন। একটু আগে আমার প্রিন্সিপাল স্যার বলছিলেন যে ব্যাগ নিয়ে বসে থাকতেন, ব্যাগ দিয়ে ফেলেন, এটা আদরের মার ছিল এবং ওনার হাত ধরেই কিন্তু আমরা অ্যানাটমি পাস করেছি, উনি আমার শিক্ষক ছিলেন। শিক্ষা আপনারা কেন নেন? আপনারা বই কেন পড়েন? কিছু শেখার জন্য, সেটা নিজের জীবনে প্রতিফলন করার জন্য, তাই তো? কিন্তু আমি আপনাদের মধ্যে সেই জিনিসটা দেখতে পাইনি, এটা আমার অনেক বড় দুঃখ। সরকার স্যার বলতেন, শুরুতে বলছেন যে আমি প্রথম ওনার সাথে দেখা, উনি বলতেছেন ডু ইউ নো হোয়াট ইজ জয়েন্ট? জয়েন্ট তো আমরা জানি, বই পড়ে যতটুকু শিখছি ততটুকু শিখেছি। স্যার বলতেন জয়েন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য টিস্যুস বাই হুইচ স্কেলেটাল কম্পোনেন্ট আর রিলেটেড উইথ ইচ আদার। আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করলাম যে একই টাইপের জিনিস স্ট্রাকচারালাইজড অ্যারেঞ্জমেন্ট হয়, একজন একজনের সাথে যুক্ত হয়ে একজন একজনের সাথে জীবন জীবিকার পথে পা বাড়ানো যায়। কিন্তু আপনারা, আমি দেখেছি এই জয়েন্টের ডেফিনেশন শুরু পরীক্ষা পাস করতে আপনাদের সীমাবদ্ধ ছিল, আপনারা কিন্তু একে অপরের সাথে সেই বন্ধনটা তৈরি করতে পারেন না। সেই জন্য আমি স্লোগান দিয়েছিলাম ইউনাইটেড বিএমসি, উই স্ট্রাইভ ফর ইউনাইটেড বিএমসি। কিন্তু তাও কতটুকু হয়েছে কতটুকু হবে আমি জানি না। সেখান থেকে তো শিফট হয়ে গেলাম ফরেন্সিক মেডিসিন। আমাকে আনিসুল স্যার বললেন যে তুমি এখানেও চাকরি করো, এবং উনি একাই এক সিদ্ধান্ত নিয়ে আমাকে ডেপুটেশনে পাঠিয়েছিলেন সেই এমএস অর্থোপেডিক্স করার জন্য। গেলাম সেখানে, নতুন একটা পরিবেশ। আমার সাথে তখন ফরিদুদ্দিন মিল্কি লেকচারার, আর আপনাদের বর্তমানে প্রফেসর রতন সাহেব উনি ছিলেন লেকচারার। আমরা তিনজনে বসে বসে বই পড়তাম, নতুন একটা সাবজেক্ট কি করা যায় বুঝতে পারছিলাম। তো যেদিন যেটা পড়াবো সেদিন সেটা একটু মনে করার চেষ্টা করতাম যে এটা তো যখন পড়েছিলাম তখন একরকম ছিল, আর যখন পড়াবো তখন আরেক রকম। দেখলাম যে জেনেভা ডিক্লারেশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সবাই আমি জেনেভা ডিক্লারেশন করছে, তাহলে এই জিনিসটা কি আমরা একটু জানার চেষ্টা করলাম। প্রথমে দেখলাম I solemnly pledge myself to consecrate my life to the service of humanity. আমি এখান থেকে শিক্ষা নিলাম, আমার এই শিক্ষা, আমার এই চিকিৎসা বিদ্যা সম্ভবত মানবতার কাজে নিবেদিত থাকতে হবে। আমি চেষ্টা করেছি মানবতার জন্য কাজ করার, কতদূর পেরেছি জানি না। কোভিডের সময় চিনি না জানি না এমন যে কেউ আমাকে ফোন করেছেন, হেল্প পান না, এখানে অনেকে আছেন, আপনারা বলতে পারেন না যে আমি আপনাদের জন্য কিছু করিনি। কারো বাবার আইসিইউ লেগেছে, কারো সিলিন্ডার লাগবে, কারো কোভিড টেস্ট করতে, আপনার বলতে পারবেন আমাকে সেই সহযোগিতা পাননি। আমি জানাবো সেই প্রথম থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম। পরে লাইনে আমি দেখলাম অন্য একটি লাইন লেখা আছে, পরের লাইন থেকে আপনাদের মনে আছে? পরের লাইন I will give to my teachers the respect and gratitude which is their due. আপনার বুকে হাত দিয়ে বলেন আপনাদের শিক্ষককে সেই রেসপেক্টটা করেন কিনা। পাশাপাশি আপনারা অন্য কথা বলতে পারেন, সেটার উত্তর আমার কাছে আছে। আমি একটা আন্দোলনের সাথে জড়িত, একটা মহাবিপ্লবের সাথে জড়িত, সেই জন্য আমার পক্ষে এখানে আসা সম্ভব ছিল না। আমি ফেসবুকে দিয়ে একটা কথা লিখেছিলাম, আপনারা এটাকে অন্য ব্যাখ্যা করেছেন। পরিতোষর আমার স্যার উনি আমাকে ডাইরেক্ট না পড়ালেও আমার শিক্ষক হিসেবে ছিলেন। আমি ওনাকে বলেছিলাম ফেসবুকে লিখে যে আজকে যে আমার ছেলেটা মার খেলো বাইরের লোকের
হাতে, যাকে গুন্ডাকে ভাড়া করে এনেছিলেন আপনারা, সেই গুন্ডা যে আমার ছেলেটাকে মারলো, আপনি কেন মামলা করলেন না? কালকে যদি আপনার নামে এরকম কিছু হয়, তাহলে তো আপনারা আমরা অজ্ঞাতনামা ব্যক্তি লিখবো, যেখানে আপনি স্পেসিফিক্যালি জানি কোন লোকটা আমার ছেলেটাকে মেরেছে। আমার তো আমার কলেজে সেই ছেলেটার প্রতি দায়বদ্ধতা আছে, যেহেতু আমি রাজনীতি করি, যেহেতু আমি এই কলেজের বড় ভাই, সেজন্য আমার এই কথা বলার রাইট ছিল। আমি পরিতোষ স্যারকে হার্ড করার জন্য বলি। আর আপনারা যে আবেগে আপ্লুত হয়ে পরিতোষ স্যারের সম্মান দেখিয়েছেন, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আমি আগামী 1 মাস পরে দেখবো আপনারা এই স্যারের জন্য কি করেন আর আমি স্যারের জন্য কি করি। সাময়িক আবেগ আপনারা, এটা কার্যক্রমের প্রমাণ পাবে কে কি করবে না করবে। তারপর পরবর্তীতে সাদিক স্যারের সাথে দেখা, সাদিক সাথে প্রথমে আমাকে হোল্ড আপ করে দিলেন। স্যার মারা গেছেন, আমাদের খুব অত্যন্ত প্রিয় স্যার ছিল, আমরা সারাদিন ক্লাসে হাসতাম না। সেই সাদিক স্যার আমাকে দেখেই বললো যে বহু যারা কেউ পড়াইতো, বহুত গোল্ড মেডেল দেখাইতো সবাইকে, সরস্বতী মেশিন পড়া শিখো। তাই বললো স্যার শিখবো আস্তে আস্তে। বলতেছে ডিফাইন ফরেনসিক মেডিসিন, এই আরেকজন তো সামনে ফরেনসিক মেডিসিন চেয়ারের সামনে it is the science which deals with the application of knowledge of each and every branch of the world. শুরুতে বললাম যে এটা আসলে একটা সায়েন্স, সেজন্য জীবন থেকে কমার্স আর্টস সব বাদ দিয়ে দিয়েছে। which deals with the application of knowledge of each and every branch of medicine. এটা মেডিসিনের প্রত্যেকটা ব্রাঞ্চের অ্যাপ্লিকেশন করার জন্য প্রয়োজন পড়ে। Whenever it is required or necessary for taking decision in legal affairs. তাহলে জীবনের কোনো পর্যায়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, সেটা লিগ্যাল হোক ইলিগ্যাল হোক, আমাকে ফরেনসিক মেডিসিন সম্পর্কে ধারণা রাখতে হবে। ওই তো লিগ্যাল এই সামনে হাঁটাহাঁটি করলে তো কথা হয়ে যাবে। প্লিজ আর পরে কেউ ঢুকতে দিন, আমি আমার ক্লাসে ঢুকতে দিতাম। তাহলে আমরা ফরেনসিক মেডিসিন থেকে সাথে সাথে কি শিখলাম? It is the science which deals with the application of knowledge of each and every branch of medicine, whenever and wherever it is required or necessary for taking decisions in legal affairs, both civil and criminal cases. আমার জীবন থেকে আমি আর্টস হওয়ার বাদ দিয়ে সে লিগ্যাল ডিসিশনের জন্য আমি এই কথাকে বেছে নিয়েছিলাম যে কখন কি করতে হবে, যখন যেখানে যেভাবে প্রয়োজন, যে জিনিসটা অ্যাপ্লাই করা দরকার সেটা অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য আমি ফেসবুকে ওই সময় মনে করেছিলাম এই 4টা লাইন লেখা দরকার, আমি সেজন্য লিখেছিলাম। আমি কাউকে হার্ট করতে চাইনি, কারণ আপনারা শিক্ষক হিসেবে যা করা দরকার আপনারা কিন্তু সেটা করবেন না। যদি করতেন তাহলে আপনার স্টুডেন্টকে মিসইউজ করতেন না। আপনারা স্টুডেন্টকে ডেকে ডেকে গ্রুপ করে দিয়েছেন দোলনের বিরুদ্ধে কিছু কথা লেখার জন্য। উইজ দোলন এই কলেজের প্রোডাক্ট প্রথম দিন থেকে এই কলেজে ছিল, এখানে কোনো স্বার্থের জন্য দোলন এখানে আসেনি। আপনারা তাকে অপমান অপদস্থ সবকিছু করেছেন। আপনারা ছেলে পেলে থেকে গ্রুপ করে বলছেন যে আপনারা তোমরা যদি পাস করতে চাও, তোমরা যদি ক্লিয়ারেন্স চাও সার্জারি থেকে, তাহলে আমি যা বলবো তা তোমাকে করতে হবে। যে মানুষটাকে আমি মিডিয়া লেটার শিখিয়েছি, যে মানুষটাকে আমি এবিসিডি শুরু করে সবকিছু শিখেছি, সে এই পথে গেলে তাকে তো আমি মাঝে দেখাবো, আমি মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। এই জন্য বলেছি আমি ফরেনসিক মেডিসিনের কাছ থেকে সেই জিনিসটা শিখে তারপর এখানে অ্যাপ্লাই করেছি। এই প্রত্যেকটা জবাব আজকে তো এই ছোট্ট পরিসরে দেওয়া সম্ভব না। যদি কিছু জানতে চান আপনারা আমাকে জিজ্ঞেস করে আমি বলবো। তারপরে আরেকটা আপনাদের এক স্যারকে দিয়ে খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন, আমি দেখলাম। একবারও চিন্তা করেন না যে এই লোকটাকে আমি কিন্তু 4-5 বার ফোন করেছি। উনি যে কাজগুলি করছিলেন আমি চেয়েছি এটা থেকে উনি বিরত করার জন্য, উনি আমার ফোন ধরছিলেন না। আমি একজনকে পাঠিয়েছি, উনি হয়তো ওটিতে আছে, উনি অন্য কোনো সমস্যা আছে হয়তো এই জন্য ফোন ধরেন, কিন্তু আমি দেখলাম উনি হাসে চা করছেন আর আমার ফোনটা উনি বলছেন না। এই জন্য মাধ্যমে আমি ফেসবুকে ট্রান্সফার ফোন করেছি। বুঝতে পারছেন তো? এই যে পড়াশোনা করেন, পড়াশোনা তো কাজে লাগেন না, শুধু পড়ে যান ডিগ্রির জন্য, পাস করলে সব শেষ। আপনারা একজন ফেসবুকে লিখে বেড়াচ্ছেন আমার নামে মামলা হয়েছে, আমার এই টেলিফোনে এমন কিছু নাই যে নাই। আমি আপনাদের প্রত্যেক লোককে চিনি না চিনি, আপনারা কি করবেন সব কিছু আমার জানা। যদি সেইটুকু ক্ষমতা না থাকতো, জাল বিছানা না থাকতো, তাহলে বাংলাদেশের মেডিকেল কলেজের মতো যে 14 নম্বর গলি থেকে উঠে আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। আমি বহুবার বিনয়ের সাথে ফেসবুক লিখেছি, দয়া করে আপনারা এগুলি করেন না। আমি এগুলি জানি, প্রত্যেকের কথা আমি জানি। আপনারা কি কি লিখেন, কার গলিতে ঘুরেন, কি করেন সব আমি জানি। না জানলে তো আমি আপনাদের কি করে রাখতে পারবো। তারপর আপনারা একটা ব্যাগ বলি মামলা তো আমরা 53টা মামলা। আপনি একটা মামলা নিয়ে মাথা কামাচ্ছেন কেন? যেই মামলা নিয়ে আপনারা মাথা কামাচ্ছেন সেই মামলার 1 নম্বর আসামি ডেন্টালে এখন চাকরিরত। আপনি তাকে যা জিজ্ঞেস করেন
সেই মামলাটা কি ছিল? আছে কামরুল, আপনি তাকে জিজ্ঞেস করলে এখানে বেঁচে আছে, পাশের আপনার বিল্ডিং এ চাকরি করে। সেই কামরুল র্যাবের কথায় এবং আমাদের বড় ভাইয়ের কথায় আমার নামে বলেছে 6টা ডাক্তারকে হত্যা করে আমি একজনকে ডিটেইন করার চেষ্টা করছি। আমি র্যাবের ওই যাকে কন্ট্যাক্ট ক্লিনিকে দেওয়া হয়েছিল আমাকে মারার জন্য, আমি তাকে লন্ডনে টেলিফোন করে বলছি তোমার মতো বোকা, খারাপ কথা বলছিলাম সেটা আমি বলতে পারতেছি না, এই দুনিয়াতে আমি দেখিনি। আমার 6 জনকে মেরে আরেকজনকে ডিটারমিনেশন করতে হবে কেন? আমি তো ওই মেরে দিতে পারি, 6 জনকে মারতে হবে কেন? তো সেটা আপনারা ফেসবুক লিখে বেড়াচ্ছেন, আমার কিছু আসে যায় না। আমি তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমার 53 মানুষ ডেইলি হাজারে দিতে হয়, এখন অবশ্য সেটা আমার আশেপাশে আসে না। তো এটা নিয়ে আপনারা বলছেন, আমি শুনতেছি আপনারা 1-11 ভূমিকা। আমার বাংলাদেশ মেডিকেল ছেলেরা তখন গর্ব করে বলতেন যে স্যারকে দেখা যাচ্ছে, কেউ বলে ভাইকে দেখা যাচ্ছে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ছেলে তার পাশে দাঁড়িয়েছিলাম শুধু দেশের প্রয়োজন। 1-11 ভূমিকার জন্য আমাকে পরবর্তী পর্যায়ে দেখে প্রথম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদ ক্রিয়েট করে আমাকে দেওয়া হয়েছিল রাজনীতি জানার জন্য। সেই থেকে আমি অতপ্রভাবে রাজনীতি জড়িত, কিন্তু রাজনীতি আমি ছোটবেলা থেকেই করি। আমার বাবা ছিল সেই মানে প্রথম সভাপতি, যেটা অর্গানাইজ করেছিল। সে আমাকে পদ থেকে অনেকের এটা গাত্র দেওয়া হয়েছে, অনেকে দুঃখ পেয়েছেন বড় ভাইরা, তারা হয়তো স্বাস্থ্য বিষয়ক সম্পাদক করতে চেয়েছিলেন, পারেননি। লোক মারফত ভাড়া করে পাঠিয়ে আমার বাসার সামনে আমাকে গুলি করে বেরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি গুলি করে সেখানে বাসার সামনে পড়েছিলাম। অনেক কষ্টে উঠে ছোট ভাইকে শুধু বললাম আমার গাড়ি নিয়ে গেছে, আমাকে গুলি করে চলে গেছে, চাবিটা দিয়ে আমি একটু হসপিটাল যাবো। কত নার্ভাস হয়ে গেছে। আমি বুকে হাত দিয়ে চেপে ধরে রক্ত উৎপন্ন যাতে না হয়, আমি ধীরে ধীরে নিজে ড্রাইভ করে আমি গেছিলাম ওটিতে সরাসরি, যেহেতু আমাকে সবাই চেনে, আমি ওটি বলতে আমার ব্লাড দরকার, ব্লাড ট্রান্সফিউশন। এরকম অনেক হাজারো কাহিনী আমার আছে, আপনারা কয়টা জানেন? ওই আপনাদের ওই টিচার খালামালাদের কাছে দুই একটা লাইন শুনে আপনারা যা লিখেছেন, আমি মর্মাহত হয়েছি, কিন্তু ভাবছি পরিবারের একজন বড় ছেলের যেমন দায়িত্ব, আমি এই কলেজের বড় ভাই, আমার অনেক দায়িত্ব আছে, সব কথা রাগ করতে হয় না। তারপর ওদের একটা খেলা টুর্নামেন্ট ছিল, আমি সেখানেও গিয়েছি। ওরা যখন এখানে ঘুরে গিয়েছে, আমার সময় মানে অনেক কষ্ট হয় আমার সময়টা অ্যারেঞ্জ করতে, এতটা মানে ফ্রি না যে আপনারা যখন ডাকবেন যখন এখানে চলে যাবেন। তারপর দেখলাম আপনারা এখানে, আমি একটু আগে প্রিন্সিপাল স্যার অনেকগুলি কথা বলেছিলাম, সেই কথাগুলি আর বলতে চাই না। একটা ইগল যেমন তার সন্তানদেরকে ডানা নিচে মানুষ করে, আমি বাংলাদেশ মেডিকেল প্রত্যেকটা মানুষকে যারা আমার কাছে এসেছে তাদেরকে কিন্তু আমি সেভ করার চেষ্টা করেছি, সহযোগিতা করার চেষ্টা করেছি। যখন যে যা চেয়েছে আমার সামর্থ্য আমি তা করার চেষ্টা করেছি। কেন? আমি বড় ভাই, এই কলেজের বড় ভাই পাইনি না, আমার অনেক কিছু সহ্য করার উচিত, আমি সহ্য করেছি। আমি এই কলেজে আপনারা বিএমসি আর নন বিএমসি নিয়ে যে ডিভিশন করেছেন, আমি এটা অর্থাৎ বলতে চাই, আমি এই কলেজের আয়া বুয়া পিয়ন সবাইকে বিএমসি আর মনে করি গ্রহণ করি। আমার রাস্তা অন্য জায়গায়, এটা আমার বাবার কলেজ, আমার বাবা টাকা দিয়েছেন বলে এই কলেজে একটার পর একটা ইউনিট চলছে। কিন্তু আপনারা এখন দেখছি আমাদের ছেলেগুলো রিপ্লাই করেছেন, সেজন্য বিএমসি আর নন বিএমসি কথাটা এসেছে। আপনাদের ইসি কমিটিতে যারা রাস্তায় বসে কার্ড তুলতো, তারা এখন আপনাদের ইসি কমিটির মেম্বার। আপনার সেই থারাপিস্টের অধীনে আপনারা যান, মানে আপনারা শাসিত হতে চান। আপনার কি নিয়মের মধ্যে আসতে চান না? আপনার নিয়ম চান না, নিয়ম নীতি চলক আদর্শ একটা রেডি করতে চান না? রাজনীতি আমার চেয়ে বড় কেউ রাজনীতিবিদ আছে বাংলাদেশ মেডিকেলে? আপনারা কি দেখেছেন তোমাদের এখানে ছাত্র দলের লোক এখানে ঢুকেছে, বিএনপির কোনো লোক এখানে ঢুকেছে? আমি তো ছিলাম এখানে 8 বছর 9 বছর এখানে চাকরি করেছি, দেখেছেন? তাহলে আমি যাওয়ার পরে এখানে কেন ছাত্রলীগ আসলো, এখানে কেন অন্যান্য আপনাদের সমিতি করলেন? আমাদের সমিতি ছিল না এগুলি? এই কলেজে আমি যতদিন থাকবো, আমার নিঃশ্বাস যতদিন থাকবে, আমার ইচ্ছা হলে এখানে শুধু অ্যালামনি থাকবে। কোন শিক্ষক সমিতি, কোন কর্মচারী সমিতি, কোন রকম সমিতি, ব্লাড ব্যাংক, মেডিসিন লাগলে কিছুই থাকবে না। আমি চাই না। তো আপনারা যদি চান করেন, আমি আর কয়েকদিন বাঁচবো, আমাদের জীবনের শেষ তার এসে দাঁড়িয়েছে, করলে করতে পারবো না, কিন্তু আমার ইচ্ছাটা আমি করে করতে পারবো। আমি সবাইকে নিয়ে এখানে পথ চলতে চাই। কেউ যদি আসেন আসেন, না আসলে ট্রেন ছুটে যাবে, ট্রেনের পথে যাবে, গন্তব্যে পৌঁছাবে, আপনারা কেউ থাকবেন কেউ থাকবেন না সাথে। আমি এই কদিনে ফেসবুকে লেখা থেকে বুঝেছি আপনারা দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ করতে চান, যে চান সে থাকেন। আমি কখনো দাসত্ব গ্রহণ করিনি, আমি দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ দিতে পারবো না। As long as I am here, এই পোস্টটা আপনারা যদি মনে করেন যে আমি only the chairman of the governance body, আপনারা ভুল করবেন। আমি চেয়ারম্যান অফ দ্য চেয়ারম্যান, আপনাদের আর কোনো চেয়ারম্যানের এখানে প্রয়োজন পড়বে না।
টার্গেট আমার 2 লাখ প্রচারিত। আপনারা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে আমাকে অপমান করেছেন, অপদস্থ করেছেন। রাজনৈতিক ক্ষমতা বলে আপনারা এই কলেজ থেকে 3 জনের নাম দিয়েছিলেন, 3 জনের নাম দিয়েছিলেন, আপনারা নিজেও গিয়েছেন, কে দিয়েছেন, কাকে নিয়ে গেছেন, আই নো এভরিথিং। আমি আড়াই ঘন্টা ওখানে দাঁড়িয়ে থেকে বিসিকে বলছি আপনি এটা সাইন করে দেবেন। আমি রাজনৈতিক পাওয়ার ব্যবহার করে এই কলেজের উন্নতির জন্য দাঁড়িয়েছি। আমি কলেজের রাজনীতি করতে আসিনি, আমি ন্যাশনাল রাজনীতি করে, ইন্টারন্যাশনাল রাজনীতি করে, এই 14 নম্বর গলিতে রাজনীতি করতে আসলে আমি অনেক আগে আসতে পারতাম। কাজে আমি আপনাদেরকে বলতে চাই, আমার বিহার প্রসারিত, আপনারা কে কিভাবে এই কলেজটাকে দেখতে চান, আপনার কলেজটাকে, সেটা বিএমসিয়ান হোক, নন বিএমসিয়ান হোক, আপনার বিভাগকে আপনি কিভাবে দেখতে চান, কিভাবে করলে আপনারা খুশি থাকেন, সেটা আমি করে দিব। রাজনৈতিক পাওয়ারটা আমি সেখানে ব্যবহার করবো। এরপরে যেই আসুন, আমি আপনাদেরকে বলতে পারি, যে কোনো ব্যক্তি এখানে আসুন, বাংলাদেশ মেডিকেল কলেজ আলাদা, আমরা বিএমসিয়ানরা ইউনাইটেড। বিএমসিয়ান বলতে আমি বাংলাদেশ মেডিকেল কলেজের প্রথম থেকে এই পর্যন্ত ওই চায়ের দোকানদার, আয়া বুয়া, যারা আমাকে খাওয়াইছে, যারা আমাকে এই পর্যন্ত এসেছে, যেসব টিচাররা আমাদেরকে পড়িয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে, সবাই বিএমসিয়ান, একজনও বিএমসির বাইরে। দুর্নীতির সম্পদ ব্যবহার করে কেউ কেউ চলাফেরা করছে। আমি অনেকবার রাজনীতি চিন্তা করেছি, এই কলেজে এমন কি মধু আছে যার জন্য 80 বছর 86 বছর বয়সের লোকেরা এই কলেজে ছাড়তে যাচ্ছে না। নিশ্চয়ই আমাদের গলা ভরা ধান আছে, যে ধান ইঁদুর খেয়ে ফেলছে। আমি সেই ইঁদুরগুলিকে তাড়াতে চাই, প্রয়োজনে বিষ প্রয়োগ করে তাদের চেষ্টা করি। আপনাদের কারণ গায়ে কালে লাগাতে না, সব কিন্তু হালকা যাত্রা দিয়ে দেবে। এই কলেজে টাকা আছে, পয়সা বিকালে আজকে এই কলেজের অবস্থা কেমন? 40 বছর হয়ে গেল যে কলেজে, সেই কলেজটাতে ইউনিভার্সিটি হওয়ার কথা, সেই কলেজের পোস্ট গ্রাজুয়েশন থাকার কথা, সেই কলেজের এই অবস্থা কেন? একটা জমি নাই, কিছু নাই। আমি তো একটু আগে শুনলাম যে এই কলেজে জমি নাই এবং যে কোনো সময় কলেজের রেগুলেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। আমাকে সেদিন এই কাগজটা দেওয়ার সময় দিদি আমাকে বলছে যে তোমাদের এখানে বিএসএ মানে কি আছে যেন, এগুলি বাদ দাও, ইউ ক্যান ডু এনিথিং। কিভাবে তোমাকে আমার সার্টিফিকেট দিতে হবে, কি বললে তো তুমি হলে আমাকে এসে বলবো, আমি তোমাকে লিখে দেবো। এই কলেজে হয়তো বা আপনারা যদি এরকম করতে থাকেন, একজন প্রশাসক হবে এবং আপনাদেরকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, সেই প্রশাসক হবে প্রফেসর ডাক্তার কাজী মাদুর বলুন। আমি আপনারা পথে আসেন, পথে না আসলে এই বড় টাইটানিক জাহাজের নাবিকদের যখন আমি কোন একটা ছোটখাটো বরফের টুকরা বা কিছু আমাকে হেলাতে পারবে না। সেই জাহাজটা শক্তি টিকবে, তার গন্তব্যে পৌঁছাবে, প্রয়োজনে আমি সেই জাহাজ থেকে কিছু ব্যক্তিকে নামিয়ে দেব। কিন্তু কতদিন পর্যন্ত আপনারা যা করেছেন, এক বাক্যে এক লাইনে আমি সবাইকে ক্ষমা করে দিতে চাই, কিন্তু এটা ওই দিন পর্যন্তই। কালকে থেকে যদি দেখি যে কেউ কোনো নেগেটিভ মুভমেন্ট করছে, কেউ কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করছেন, আপনার আল্লাহর রাস্তায় আপনার মতো চলে যান, কিছু করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এই কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজে পরিণত করবেন। বাংলাদেশের সেই কলেজ সারা পৃথিবী ঘুরবে বলে যা উই আর বিএনপিয়ান, সেই ব্যবস্থা আমি করবো। সময় মতো আপনাদের সম্মিলিত পেতে চান। আমি কেন বলি কোনো প্রতিষ্ঠানের দরকার নাই, কোনো সমিতির দরকার নেই, কারণ আপনাদের কি প্রয়োজন আমি জানি। আপনাদের নিয়মিত আপনারা বেতন পেতে চান, অনেক আছে শুধু বেতনের জন্য চাকরি করেন, ছেলেমেয়েরা কি শিখলো না শিখলো তাতে আপনাদের কিছু আসে যায় না। আসলে সকালে এক সময় আসেন, ঢুকেন, বাচ্চা কাচ্চাদের ঘুরে বেড়ান, দুপুরে আবার আসেন, এই অবস্থা এগুলো কিন্তু চলবে না। আজকে যেহেতু আমি বলতেছি কিছু কিছু কথা কেন কাজ করতেছি, আপনারা আগামী দিন আমাকে নাও পেতে পারেন। আমার এখানে প্রতিদিন আসার কোনো সামর্থ্য নেই, আমার আরো অনেক কাজ আছে, সেগুলো আমি করতে দিই। ইনফোনাস, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা এগুলো তো এমনি পাবেন আপনারা, আপনার কলেজকে দান করেন। এইখানে ফরেন কোড আছে, ঠিক আছে, ওকে ফরেন কোডে। তারপর আপনাদের একটা বিনা বেতন একটা কোড আছে 4টা নম্বরের জন্য। বিনা বেতন তো বিনা বেতনই, সেটাও আবার 2 নম্বরে করে 15 লাখ 20 লাখ 15 লাখ হাতে থাকবেন আপনার। আইন আমি সব জানি, কিন্তু আমার করার কোনো ক্ষমতা ছিল না, এখন আছে। এই কোটার থেকে তো আপনারা নিজেদের, এখানে আমাদের অনেক ডাক্তার আছে যাতে ওই সামর্থ্য নেয় 20 লাখ 25 লাখ টাকা দিয়ে ছেলেকে পড়ানো, তারপর যেতে পারবে এটার মধ্যে। শুধু শিক্ষক কেন, এখানে যে কর্মচারী আছে, এখানে যারা দারোয়ান আছে, যারা আইনজীবী আছে, তারা চায় না তাদের ছেলে মানুষ হতে ডাক্তার হতে। আপনারা তাদেরকে স্পেস দিতে চান না, আমি চাই তারা যদি মেধাবী হয়ে
সত্যিকার আসে তারা এই কলেজে ভর্তি হবে, এই কলেজে ডাক্তার হবে, এই কলেজে জাহাজকে তারা এগিয়ে নিয়ে যাবে। আপনার এত বড় একটা মহামারী কোভিড গেল, আপনারা আমাদের জন্য কি করেছেন? বলেন আপনারা কি করেছেন? আপনারা মহিলার মধ্যে ছেলে বাবাকে এখানে ভর্তি দেন না, ভর্তি করতে দেন না। শত মানুষের হাহাকার সারা রাত ধরে আমার শেষ প্রত্যেকটা লোককে আমি কোনো ব্যবস্থা করে দিয়েছি। এই কলেজে এত বছর সার্ভিস দেওয়ার পরে সেই আমেরিকার স্যার এখানে ভর্তি দিতে পারেন না? এর থেকে লজ্জাজনক কিছু আছে? কেন চাকরি করেন এখানে, যেখানে আপনার কোনো অধিকার নেই? কেন এখানে থাকেন? একদম বস্তিতে থাকলেও তো সেখানে মানুষের একটা অধিকার থাকে। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বিচারের জন্য আপনারা রাখলাম। আপনারা নিজে চিন্তা করেন কি করবেন। আমাদের সময় ইনডোর আউটডোর কত রকম গেম ছিল, জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে যত রকম কাজ ছিল সব আমরা করেছি। বাৎসরিক বনভোজন, নৌবিহার, ওই আমি দেখলে আমি দেখি না, আমি জানি না আপনাদের পরিচয় করলে আপনারা গোপনে করতে পারেন, কিন্তু আমি দূর থেকে দেখিনি আপনাদের। জীবনে অনেক কষ্ট আছে, কষ্টগুলো আমার কাছে থাকুক। আপনারা যখন বলেন না যে আমার পায়ে জুতা নেই, আমি অবাক হয়ে দেখি যে আমার তো পায়ে নেই, আমি আমার দুঃখ কাকে বলবো? শুধুমাত্র একটা জুতা নেই বলে আপনি আফসোস করে বেড়াচ্ছেন। আমার পায়ে নেই আপনার সাথে চলতে যেয়ে, হাঁটতে হাঁটতে আমি পরিশ্রম করবো। জীবনের শেষ বেলা দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু করতে চাই, যদি পারেন আমার কাছ থেকে আদায় করে দেন, না পারলে আপনারা আমার কাছে ফোন করেছেন, যে অবস্থা করেছেন, আমি খুলে বলা হিসেবে গ্রহণ করবেন। আপনারা, আমি আবারও বলছি, আমার সাথে এখানে লেকচারার ছিল, সে দাঁড়িয়ে ছাত্রদের সামনে বলে ধরুনকে মানা করে এখানে তো ঢুকতে পারবে না, ও তো ঢুকতে পারবে না, ও কেন পরিবেশ নষ্ট করছে, অথচ বারে বারে এই কলেজের পরিবেশ ঠিক করার জন্য আমাকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল। এখন আমি এখানে ঢুকতে চাইনি। কিছুক্ষণ একজন মেডিসিনের প্রফেসরের সাথে দেখা হচ্ছে, সে কি বলছে সেটাও আমি জানি না, জানাতে কিন্তু আসতে পারবো না। আমি এখনো বলতেছি, যদি আপনাদের যোগ্য কোনো লোক থাকে গভর্নমেন্টের চেয়ারম্যান হতে চাই, আমি পদটা ছেড়ে দিয়ে সামান্য তাকে আমি এই দায়িত্বটা দিতে চাই। কারণ আমি এই দায়িত্ব দিতে গেলে আমি অরিজিনাল যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে পারবো না। আমি তো সেই দায়িত্বকে ক্ষতি করতে হবে। তারপর আপনারা যদি চান আমি অন্যজনকে আপনার সিলেক্ট করে পাঠান, আমি ভিসিকে বসে চেঞ্জ করে দেবো। অনেক কিছু বলা ছিল, আমার মনে হয় বেশি কথা বললে আমি ইমোশনাল হয়ে যাবো। এটা আমার জায়গা, আমার অনেক আনন্দ বেদনা স্মৃতি, এখানে সবকিছু বলতে পারবো না, সত্যি বলতে আমি কোনো বিনয় করতে পারবো না, সবকিছু বলতেও চাই না। কার কাছে বলবো, কেন বলবো? আমার থেকে পাওয়ার কিছু নেই। জন্মের সময় মা সুতা দিয়ে লিখে দিয়েছেন, মা তো হাউসর ছিলেন, তখন লিখেছিলেন, আমি ওদের ফেসবুকে লিখেছিলাম, ধরুন তুমি যেদিন এসেছিলে ঘরে তুমি শুধু কেটেছিলে। তুমি শুধু কেঁদেছিলে, এসেছিল সবে, এমন জীবন খবর করিতে কখন মরণে আসে যদি কাঁদি করবো। আপনারা আমাকে এখন মরণ শুধু হাসতে দিন, আপনারা কাঁদেন না কাঁদেন আমার কিছু আসে না, কিন্তু আমাকে হেসে বিদায় দিন। শেষে আমার ছোট ভাই একটা কবিতা খুব পছন্দ করতো, আপনাদেরই ছোট ভাই, আপনাদেরই স্যার, আমাকে বারবার একটা কথা বলতো, রবার্ট ফ্রস্টের সে ভাষায় আমি সেটা বলতে চাই, the world is lovely, dark and deep, but I have promised to keep and smile, to go before I sleep, much to go before I sleep. খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মেডিকেল কলেজ জিন্দাবাদ।